শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল কনফার্ম প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তোমাদেরকে ইতিপূর্বে আমি বিন্যাস সমাবেশের বিন্যাসের উপর যে কতগুলো ক্লাস দিয়েছি, ওই ক্লাসগুলোর ধারাবাহিকতায় আজকে তোমাদেরকে আমি এসি আহমেদ স্যারের বই থেকে 12 নম্বর অঙ্কটি করাচ্ছি। এই অঙ্কটি মূলত কিভাবে অঙ্ক থেকে সংখ্যা গঠন করা যায় ওই বিষয়ের উপর ভিত্তি করেই অঙ্কটি। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা প্রশ্নটি একবার দেখে নেই যে 512043 অঙ্কগুলো প্রতি একবার ব্যবহার করে কতগুলো 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করা যাবে, কতগুলোতে শতক স্থানে শূন্য থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, খুব সহজ একটি অঙ্ক। তুমি খেয়াল করো যে আর এই টাইপের অঙ্কের উপর আমি তোমাদেরকে ইতিপূর্বে আরও কয়েকটি ক্লাস দিয়েছি। তো ওই ক্লাসগুলি যারা মনোযোগ সহকারে দেখেছো তাদের এই অঙ্কটি প্রবলেম থাকার কথা নয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে যেহেতু বলেছিলাম যে আমি অধ্যায়ভিত্তিক ক্লাসগুলোতে এসি আহমেদ স্যারের বই থেকে ম্যাক্সিমাম অঙ্ক করিয়ে দিব, তাই আমি এই অঙ্কটি তোমাদেরকে আর হোমওয়ার্ক দেইনি, অঙ্কটি আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, যে এখানে মোট অঙ্ক আছে কয়টি? এখানে মোট অঙ্ক আছে 6টি। যেহেতু 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে হবে, সেহেতু তোমাকে 6টি অঙ্ক নিয়েই তোমাকে বিন্যাস করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা যে অঙ্কগুলো নিয়ে কাজ করব তা হচ্ছে কত? 512043। তবে এখানে ঝামেলাটা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা এই জায়গাতে, যেহেতু আমরা 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করব, আমি মনে করো এরকম 512043, এটা কিন্তু একটা অ্যাবসলিউটলি কারেক্ট 6 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। বাট আমি যদি সংখ্যাটিকে এইভাবে লিখি, মনে করো 0512043, তাহলে আমি কিন্তু এখানে 6টি অঙ্কই ব্যবহার করতেছি। বাট প্রথম যেহেতু শূন্য আছে, তাহলে এই সংখ্যাটি কিন্তু 6 অঙ্ক বিশিষ্ট হবে না। তাহলে এই টাইপের আমি 6টি অঙ্ক থেকে 6টি অঙ্ক নিয়ে যদি আমি বিন্যাস করি, যে সংখ্যাগুলো আমি পাবো, এই সংখ্যাগুলোর মধ্যে এমন কিছু সংখ্যা থাকতে পারে যাদের প্রথমে কি আছে? শূন্য আছে। তো এই যদি প্রথমে শূন্য থাকে, তাহলে এই সংখ্যাটি 6 অঙ্ক বিশিষ্ট হবে না, এই সংখ্যাটি হবে কি? 5 অঙ্ক বিশিষ্ট। তাই এই সংখ্যাগুলোকে তোমাকে মোট সংখ্যা থেকে বাদ দিতে হবে। তো চলো বন্ধুরা, আমরা অঙ্কটি করে নিই। যে প্রথমে তুমি লিখবে যে এখানে অঙ্ক আছে 6টি। এখানে অঙ্ক আছে 6টি। 6টি অঙ্ক হতে 6টি নিয়ে সংখ্যা গঠন করা যাবে6p6 উপায়। তো শিক্ষার্থী বন্ধুরা, 6p6 মানে কি? ফ্যাক্টোরিয়াল 6। আর আমরা ফ্যাক্টোরিয়াল 6 মানে আমরা কি জানি? 720। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে কথাটি বলছিলাম যে এটি 6টি অঙ্ক থেকে 6টি নিয়ে কাজ করলে আমরা এরকম 720টি সংখ্যা পাচ্ছি। কিন্তু এখানে এমন কিছু সংখ্যা আছে যাদের প্রথমেই কি? শূন্য থাকতে পারে, এই সংখ্যাগুলোকে বাদ দিতে হবে। তাহলে তুমি যদি প্রথমে শূন্যকে একদম প্যারেক দিয়ে ফিক্সড করে দাও, তাহলে বাকি অঙ্ক থাকবে কি? আর 5টি সংখ্যা তাদের নিজেদের মধ্যে কতগুলো 5টি অঙ্ক নিজেদের মধ্যে কতগুলো সংখ্যা গঠন করতে পারে তা আমাদেরকে বের করতে হবে। এবং 5টি অঙ্ক থেকে 5টি অঙ্ক যে বিন্যাস করবে, এটা মোট সংখ্যা থেকে বাদ যাবে, কারণ ওইগুলো তোমার কি? অর্থপূর্ণ 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হচ্ছে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি কি লিখবো? যে শূন্যকে সর্ববামে রেখে বাকি 5টি অঙ্ক হতে 5টি নিয়ে সংখ্যা গঠন করা যাবে 5p5 উপায়ে। আর 5p5 মানে কি শিক্ষার্থী বন্ধুরা? ফ্যাক্টোরিয়াল 5। আর ফ্যাক্টোরিয়াল 5 মানে কত হবে? 120। আমি তোমাদেরকে বলেছিলাম
যে ফ্যাক্টোরিয়াল 6 এর মান 720, ফ্যাক্টোরিয়াল 5 এর মান হচ্ছে 120, ফ্যাক্টোরিয়াল 4 এর মান হচ্ছে কত 24, ফ্যাক্টোরিয়াল 3 এর মান হচ্ছে কত 6, ফ্যাক্টোরিয়াল 2 এর মান হচ্ছে কত 2, আর ফ্যাক্টোরিয়াল 1 এর মান হচ্ছে কত 1। এই মানগুলো তোমাকে মুখস্থ করে ফেলাই ভালো, কারণ ম্যাক্সিমাম অঙ্কতেই তুমি এই মানগুলো তুমি পাবে। তাই বারবার ক্যালকুলেটর ইউজ করা কিন্তু অনেক বিরক্তিকর একটি কাজ। আমরা এই মানগুলো আমরা মনে রাখবো। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে কত হবে তাহলে, আমরা কত পাবো 120টি সংখ্যা বা 120টি উপায় আমরা সংখ্যা গঠন করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা এখন তার মানে আমাদের যে 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হইতে পারে 720টি, মানে 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তা কিন্তু নয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 6টি অঙ্ক ব্যবহার করে বিন্যাস করতে পারে 720টি। এর মধ্যে তুমি যে 6টি অঙ্ক ব্যবহার করছো এর মধ্যে কিছু অঙ্ক থাকতে পারে যার মধ্যে কি প্রথমে শূন্য থাকতে পারে, যা কিন্তু 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে না, তাই এটা আমাকে বাদ দিতে হবে। তো আমি ফাইনালি আমি কি লিখবো, যে অর্থপূর্ণ 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা সমান কত হবে 720 মাইনাস 120 সমান হচ্ছে কত 600টি। তো শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটি নিয়ে তোমাদের আর প্রবলেম থাকার কোনো কারণ নেই। এখানে আরেকটি বিষয় আছে আমাদেরকে করতে হবে, দেখো যে কতগুলোতে শতক স্থানে শূন্য থাকবে। তো এই পার্টটি তুমি একটু দেখে নিতে পারো শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা যদি মানে একক দশক হিসাব করি তাহলে মনে করো এখানে যেহেতু 6টি অঙ্ক আছে, দেখো তুমি আমি যদি এই প্যাটার্নে সাজাই 512043, তো এইটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে যেহেতু আমাকে বলা হয়েছে কি যে শতক স্থানে শূন্য রাখতে হবে, এটা ফিক্সড, তার মানে এই শূন্যটাকে এই যে এটা হচ্ছে শতক স্থান, এখানে শূন্যকে একদম পেরেক দিয়ে তোমাকে কি করতে হবে, ফিক্সড করে দিতে হবে, পেরেক দিয়ে ফিক্সড করে দিতে হবে। তার মানে আমি কি যদি তোমার শতককে শূন্য স্থানে মানে শূন্যকে যদি আমি শতক স্থানে একদম পেরেক দিয়ে ফিক্সড করে দেই, বাকি অঙ্ক থাকবে কি 5টি, তাহলে বাকি 5টি অঙ্ক নিজেদের মধ্যে বিন্যাস করবে কত উপায়ে, 5p5 উপায়ে। তাহলে এখানে রেজাল্ট কত হবে 120। তো শিক্ষার্থী বন্ধুরা তুমি এই দ্বিতীয় যে অংশটি আছে তা তুমি কিভাবে লিখবে, যে শতক স্থানে শূন্য রাখলে বাকি 5টি অঙ্ক হতে বা বাকি 5টি অঙ্কের মাধ্যমে বিন্যাস করা যাবে 5p5 উপায়ে। এটি হবে তোমার কি উদ্দিষ্ট রেজাল্ট, অর্থাৎ 120 হবে কি উদ্দিষ্ট রেজাল্ট। তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা পরবর্তী অঙ্কটি সলভ করে নিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের পরবর্তী যে অঙ্কটি অর্থাৎ 13 নম্বর অঙ্কটি, দেখো প্রশ্নটি কি আছে, যে প্রতিটি অঙ্ক একবার ব্যবহার করে 3, 4, 5, 3, 4, 5, 6 এর বিজোড় অঙ্কগুলো বিজোড় স্থানে রেখে 7 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যাবে। অর্থাৎ এখানে তোমার কি কি অঙ্ক আছে দেখো, যে 3, 4, 5, 3, 4, 5, 6। শিক্ষার্থী বন্ধুরা এখানে মোট অঙ্ক আছে কতগুলো, 7টি অঙ্ক আছে। এই 7টি অঙ্ক প্রত্যেকটি অঙ্ক ব্যবহার করে তোমাকে 7 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা আগের অঙ্কগুলোর সাথে এখানে ডিফারেন্সটা হচ্ছে কোথায়, ডিফারেন্সটা হচ্ছে যে এখানে তোমার যতগুলো বিজোড় অঙ্ক আছে, এখানে বিজোড় অঙ্ক কোনটা আছে, 3 আছে, তারপরে কি 5 আছে, 3 আছে, তারপরে কি 5 আছে। তো এই বিজোড় অঙ্কগুলোকে তোমার বিজোড় স্থানে রাখতে হবে, বিজোড় স্থানে রেখে তোমাকে 7 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমরা এখানে কয়টি জোড় সংখ্যা আছে, কয়টি বিজোড় সংখ্যা আছে, কয়টি জোড় স্থান আছে, কয়টি বিজোড় স্থান আছে তা আমরা আগে একটু নির্ধারণ করে নিই। তো তুমি প্রথমেই লিখবে কি, যে এখানে বিজোড় অঙ্ক সমূহ যথাক্রমে কত 3, 5, 3, 5 এগুলো হচ্ছে আমাদের মানে বিজোড় অঙ্ক সমূহ, এবং তার সংখ্যা কয়টা আছে, 1, 2, 3, 4টি বিজোড় সংখ্যা বা 4টি বিজোড় অঙ্ক আছে, যাদের তুমি কি লিখবে, যাদের মধ্যে
যাদের মধ্যে দুইটি 3 এবং কত হবে, দুইটি 3 এবং কত, দুইটি 5 হবে, দুইটি 5 বিদ্যমান। আচ্ছা, তারপর শিক্ষার্থী বন্ধুরা এখানে জোড় সংখ্যা কয়টা আছে দেখো তো, 1 2 3। এখানে জোড় সংখ্যা আছে 3টি, যাদের মধ্যে তোমার কি 4 বিদ্যমান কয়টি, 4 বিদ্যমান 2টি। তুমি কি লিখবে যে অপর দিকে জোড় সংখ্যা, অপর দিকে জোড় সংখ্যা সমূহ কি কি, 4 4 6, যাদের মধ্যে 4 আছে 2টি। আছে 2টি। তো শিক্ষার্থী বন্ধুরা, আর এখন যে তুমি অবস্থান মানে কয়টা জোড় স্থান আছে, কয়টা বিজোড় স্থান আছে তা যদি তুমি বের করতে চাও, তাহলে তুমি কি লিখবে যে এখানে সাতটি অঙ্কের জোড় বিজোড় অবস্থান নিম্নে দেখানো হলো। আরেকটা কথা শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে রিমাইন্ডার দেই যে ল্যাঙ্গুয়েজটা একদম অ্যাবসলিউটলি আমার মতো হতে হবে তা কিন্তু নয়। ল্যাঙ্গুয়েজটা তুমি যা বুঝো এই অনুযায়ী তোমাকে লিখতে হবে, এবং তুমি যদি মানে অঙ্কটা বুঝে থাকো তা ল্যাঙ্গুয়েজ কোনো ফ্যাক্টর না। এটা একটা স্যারের, একজন স্যারের রিপ্রেজেন্টেশন এক রকম হইতে পারে। এতে তোমার কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। তুমি যা বুঝো ওই কথাগুলোকেই তোমাকে লিখতে হবে এবং ক্যালকুলেশনটা সঠিকভাবে করতে হবে, ক্যালকুলেশনটা যেন ভুল না হয়। ল্যাঙ্গুয়েজ কোনো ফ্যাক্টর না, এটা তুমি যা বুঝো তাই লিখবি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন জোড় বিজোড় অবস্থান দেখানো কয়টা অঙ্ক আছে, 1 2 3 4 5 6 7। তার মানে কি প্রথম অবস্থান কি 1 2 3 4 5 6 7। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি এই 7টা অঙ্কের অবস্থানটা আমি সিরিয়ালি লিখি এরকম হবে। তাহলে তুমি দেখো এখানে মোট বিজোড় স্থান কয়টি আছে, 1টি 2টি 3টি 4টি। এখানে মোট বিজোড় স্থান আছে 4টি, আর এখানে জোড় স্থান আছে কয়টি, জোড় স্থান আছে তোমার 1 2 3। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন তুমি খেয়াল করো আমাদের মোট বিজোড় সংখ্যা ছিল কয়টি, 4টি। তাহলে 4টি বিজোড় স্থান, 4টি বিজোড় অঙ্ক দ্বারা পূর্ণ করা যাবে কি, তোমার ওই সূত্রটা এখন তোমাকে প্রয়োগ করতে হবে যে x সমান ফ্যাক্টোরিয়াল n বাই p গুণ q গুণ r। অর্থাৎ তুমি যদি এখানে যেই জিনিসগুলোর মাধ্যমে বিন্যাস করবে এদের মধ্যে যদি একই জিনিস থাকে, তাহলে এদের স্বতন্ত্র মান দ্বারা মোট বিন্যাসটাকে তোমার কি ভাগ দিতে হবে। তাহলে এখানে আমরা চারটি বিজোড় স্থানকে আমরা 4টি বিজোড় স্থানকে 4টি আমরা কি করতেছি, 4টি বিজোড় অঙ্ক দ্বারা পূর্ণ করতেছি। তার মানে আমাদের কত হবে, ফ্যাক্টোরিয়াল 4 বাই এখানে তোমার কি আছে, 2টা 3 আছে, 2টা 5 আছে। তাহলে কি হবে, ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2। এখানে p হচ্ছে কত, ফ্যাক্টোরিয়াল 2, আর q হচ্ছে কত, ফ্যাক্টোরিয়াল 2। তো আমরা এখন এই কথাগুলো আমরা কিভাবে লিখবো, তো শিক্ষার্থী বন্ধুরা তুমি কি লিখবে যে 4টি বিজোড় স্থান, 4টি বিজোড় অঙ্ক ধারা পূর্ণ করা যাবে কত উপায়ে, ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে ফ্যাক্টোরিয়াল 4 এর মান কত তোমরা জানো, 24, 2 ইন্টু 2, তাহলে তুমি 24কে 4 দ্বারা ভাগ দাও, তাহলে কত হবে, 6 উপায়ে হবে। আমরা এখানে যে ওই মানটা আমরা পেলাম। তারপরে আমাদের আর কি থাকে, আমাদের জোড় সংখ্যা থাকে, মানে জোড় অঙ্ক থাকে 3টি, আর জোড় স্থান থাকে কি 3টি। তাহলে এই ক্ষেত্রে তুমি কি লিখবি যে 3টি জোড় স্থান, 3টি জোড় অঙ্ক ধারা
অঙ্ক দ্বারা পূর্ণ করা যাবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে তিনটি জোড় স্থান আমি কি তিনটি অঙ্ক দ্বারা পূর্ণ করতেছি, তার মানে কি হবে দেখো যে ফ্যাক্টোরিয়াল 3। আর এখানে তুমি যে জোড় অঙ্কগুলো দ্বারা পূর্ণ করবে, এখানে জোড় অঙ্ক আমাদের কি কি আছে দেখো 4 4 6 আছে। তো এখানে আমাদের কি 4 আছে দুইটি, তাহলে কি হবে দুটি এই 4 এর স্বতন্ত্র মান দ্বারা এটাকে ভাগ দিতে হবে, 2 হবে। তাহলে আমাদের কত হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে আমরা কত পাচ্ছি 6 পাচ্ছি, 6/2 ইকুয়াল কত হবে 3 হবে। এখন আমরা গণনার গুণন বিধি হতে আমরা কি জানি যে দুইটা কাজ আলাদা হলো, দুটি কাজকে তুমি যখন একত্রে করতে চাইবে তাহলে এদের স্বতন্ত্র মান দ্বারা বা প্রত্যেকটি আলাদা আলাদা মান দ্বারা কি গুণ করতে হবে। তাহলে এখানে তোমার বিজোড় স্থান পূর্ণ করা এটি একটি কাজ, আবার জোড় স্থান পূর্ণ করা এটি একটি কাজ, কিন্তু দুটি কাজকে তুমি যখন একত্রে করবে গণনার গুণন বিধি অনুযায়ী দুইটা মানকে তোমার কি করতে হবে গুণ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি লিখবো যে মোট বিন্যাস, মোট বিন্যাস সমান কত হবে দেখো 6 × 3 সমান কত হবে 18। এটি হচ্ছে কি আমাদের উদ্দিষ্ট রেজাল্ট। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটি নিয়ে তোমাদের আর প্রবলেম থাকার কোনো কারণ নেই, এবং আমি তোমাদেরকে এই কথাটা আসলে আমি আরো কয়েকবার আমি তোমাদেরকে রিপিট করতেছি এবং রিপিট করেছি যে একটি অঙ্ক করার উদ্দেশ্য কিন্তু এই নয় যে এই অঙ্কটাই পরীক্ষাতে কমন পড়বে। তুমি মূলত একটা অঙ্ক যখন করবে অনেক অ্যানালাইসিস করবে যে আসলে এখানে অঙ্কটার তোমার কি মেন বেসিকটা কি এবং এই অঙ্কটার প্রয়োগটা কোথায়, এই অঙ্কটা আমরা অন্য একটা অঙ্কের মধ্যে কোন জায়গাতে প্রয়োগ করতে পারবো। তুমি এই টাইপের অঙ্ক আমি তোমাদেরকে রেফারেন্স বুক হিসেবে এসইও আহমেদ স্যারের বইটা করাচ্ছি, ঠিক আছে, কিন্তু তোমাদেরকে পাশাপাশি আরও অন্যান্য যে স্যারদের বইগুলো আছে ওই বইগুলো তোমাদেরকে দেখতে হবে, ফলো করতে হবে, তাহলে তোমার পড়ার মধ্যে একটা বৈচিত্র্যতা আসবে এবং তুমি আরও পারফেক্টলি প্রত্যেকটি চ্যাপ্টার ভালোভাবে পারবে এবং তোমরা সৃজনশীলের ক্ষেত্রে আরও অনেক বেশি দক্ষ হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি অলরেডি তোমাদেরকে এসইও আহমেদ স্যারের বইয়ে এই ক্লাসে দুটি অঙ্ক করালাম, চলো আমরা পরবর্তী আরেকটি অঙ্ক সলভ করে নিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এসইও আহমেদ স্যারের বইয়ের 14 নম্বর অঙ্কটি সলভ করে নেই। এখানে 14 নম্বর অঙ্কটির প্রশ্নটি যা আছে তোমরা খেয়াল করো, অঙ্কগুলি প্রত্যেকটি সংখ্যায় একবার ব্যবহার করে 0 1 2 3 4 5 6 7 8 9 যে অঙ্কগুলি আছে এই অঙ্কগুলি ধারা 1000 অপেক্ষা ছোট এবং 5 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা গঠন করা যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে শুধু অঙ্কগুলো দ্বারা সংখ্যা গঠন করলেই কিন্তু শুধু হবে না, আমাদের কিন্তু কতগুলো কন্ডিশন দেওয়া আছে। এক হচ্ছে আমরা যে সংখ্যাগুলো গঠন করব তা লেস দেন 1000, তা 1000 থেকে অবশ্যই কি হইতে হবে ছোট হইতে হবে। তাহলে 1000 থেকে ছোট যে সংখ্যাগুলো তা অবশ্যই কি 3 অঙ্ক বিশিষ্ট, 3 অঙ্ক বিশিষ্ট অথবা কি 2 অঙ্ক বিশিষ্ট অথবা কি 1 অঙ্ক বিশিষ্ট হইতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথমে আমরা যে অঙ্কটি করব এই জায়গা থেকে আমি কন্ডিশনগুলো বের করে আনার চেষ্টা করতেছি। আর বিন্যাসের তোমরা এরকম অঙ্ক থেকে সংখ্যা গঠন এরকম অঙ্কগুলো যখন তোমরা করবে, তোমরা যে কন্ডিশনগুলো দেওয়া থাকবে প্রথমে অঙ্ক থেকে কন্ডিশনগুলোকে বের করে আনার চেষ্টা করবে, তারপর অঙ্কটা সলভ করার চেষ্টা করবে। একটা অঙ্কের ডাক দেখে হুট করে আনসার করে ফেলে, এটা খুব বাজে একটি অভ্যাস। তো এইভাবে আনসার করে আসবে, বাসায় এসে দেখবে তোমার অঙ্কটি কোথাও না কোথাও কি ভুল হয়ে গেছে। তাই একটি অঙ্ক তুমি কনফার্ম জানতেছো যে অঙ্কটি এইভাবেই করতে হবে, তারপর আমি মনে করি এই ডাকটা বা এই প্রশ্নটা 2-3 বার পড়া উচিত যে আরও কোনো ক্লু এই জায়গাতে তোমার বাদ পড়তেছে কিনা। সৃজনশীল ব্যবস্থায় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি, তোমাকে সবাইকে এই পদ্ধতিটা ফলো করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি যা বলতেছিলাম যে আমি এই অঙ্কগুলো ব্যবহার করে যে সংখ্যাটা আমি গঠন করব, এখানে প্রথম কন্ডিশনই হচ্ছে তা লেস দেন 1000। তা লেস দেন 1000 না, কিন্তু তোমাকে কিন্তু 1000 সমান বলে নাই, লেস দেন 1000। তার মানে আমরা যেই সংখ্যাগুলো গঠন করব তা 1 অঙ্ক বিশিষ্ট হইতে পারে, 2 অঙ্ক বিশিষ্ট হইতে পারে, 3 অঙ্ক বিশিষ্ট হইতে পারে। তার পরবর্তী কন্ডিশন হচ্ছে তা অবশ্যই 5 দ্বারা বিভাজ্য হইতে হবে। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে সংখ্যাটি গঠন করব তা যদি তার সর্বশেষে যদি 1 থাকে তাহলে তা কি 5 দ্বারা বিভাজ্য হবে? কখনোই কিন্তু সম্ভব নয়। আমি একটা সংখ্যা গঠন করলাম, মনে করো 21,
তো এটা তো 5 দ্বারা বিভাজ্য হইতে পারে না। এবং আমি মনে করি 3 থাকলেও হবে না, 4 থাকলেও হবে না, 6 থাকলেও হবে না, 7 থাকলেও হবে না, 8 থাকলেও হবে না, 9 থাকলেও হবে না। অর্থাৎ এই অঙ্কগুলো থাকলে এই আমি যে সংখ্যা গঠন করব তার সর্বশেষে যদি এই অঙ্কগুলো থাকে তাহলে তা কখনোই কি 5 দ্বারা বিভাজ্য হবে না। 5 দ্বারা বিভাজ্য কখন হবে? যখন আমরা যে সংখ্যাগুলো গঠন করব তার সর্বশেষে যদি 0 থাকে অথবা তার সর্বশেষে যদি 5 থাকে। তুমি উদাহরণ হিসেবে তুমি দেখতে পারো যে যদি এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়, আমি এখানে অঙ্কগুলো ব্যবহার করে যে সংখ্যাটা গঠন করব তা যদি এক অঙ্ক বিশিষ্ট হয় তাহলে আমি মনে করো যে 5 লিখলাম। তার মানে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যার সর্বপ্রথম কি 5, সর্বশেষেও কি 5, তা 5 দ্বারা বিভাজ্য। কিন্তু তুমি যদি 0 লেখো তো 0 তো আসলে এটার কোনো এক্সিস্টেন্স আমি ওই ক্ষেত্রে নাই। এমনি নর্মালি 0কে 1-এর পরে বসাও, এটা ভিন্ন জিনিস। কিন্তু নর্মালি শুধু 0 যদি বসাও তাহলে তার কিন্তু কোনো এক্সিস্টেন্স নাই এবং এটাকে আমি কোনো ভ্যালু হিসেবে ধরতে পারি না। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি এক অঙ্ক বিশিষ্ট হয় তাহলে এইরকম সংখ্যা গঠন করা যাবে কি শুধু একটি, অনলি ওয়ান। এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা একটি হইতে পারে, শুধু 5ই হইতে পারে। এছাড়া তুমি ইউনিক হিসেবে তুমি 1, 2, 3 নাও, এটা কিন্তু 5 দ্বারা বিভাজ্য হবে না। আবার শিক্ষার্থী বন্ধুরা, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কখন হবে? যদি আমরা যে সংখ্যাগুলো গঠন করব তার সর্বশেষে যদি 0 থাকে, তার সর্বশেষে যদি 5 থাকে, তাহলে এই সংখ্যাগুলোকে আমরা 5 দ্বারা বিভাজ্য বলতে পারি। তবে শিক্ষার্থী বন্ধুরা, এখানেও কিন্তু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে তুমি যদি সর্বশেষে 5 নেও কিন্তু এর আগে যদি 0 থাকে, তুমি অঙ্ক ব্যবহার করতেছো 2টি, এই যে আমরা আগে অলরেডি যে অঙ্কগুলো করে আসছি, তাহলে এটা কিন্তু 2 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, এরকম 3 অঙ্ক বিশিষ্ট হইতে পারে। 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হইলে কি হবে? তুমি যে সর্বশেষে 5 নেওয়ার আগে 0 থাকতে পারে। তো এই জিনিসগুলো আমাদের মাথায় নিয়ে আমি এই পুরো অঙ্কটাকে আমি 3টা অংশে আমি ভাগ করব। 3টা অংশে ভাগ করব এভাবে যে যদি সংখ্যাগুলো এক অঙ্ক বিশিষ্ট হয় তাহলে কি হইতে পারে? 2 অঙ্ক বিশিষ্ট হইলে কয়টি সংখ্যা হইতে পারে? 3 অঙ্ক বিশিষ্ট হইলে কয়টি সংখ্যা হইতে পারে? আমি 3টা অংশে বিভক্ত করে অঙ্কটা করার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু প্রথমে অনেকগুলো কথা আমি বলে নিচ্ছি, এটা আবার অনেকে কিন্তু আবার বিরক্তিকর বিষয় হিসেবে নিলে কিন্তু হবে না। আমি চেষ্টা করি, আমার আসলে প্রত্যেকটা স্যারের তোমার একটা লজিক থাকে। আমি কিন্তু প্রথমে অঙ্কটাকে তোমাকে প্রবেশ করার চেষ্টা করব যে তুমি যেন মানে খুব সুন্দর অঙ্কটাকে টাচ করতে পারো। তারপরে ক্যালকুলেশন তুমি যখন অঙ্কটা বুঝবে তুমি এমনিতে ক্যালকুলেশন করতে পারবে। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আর কথা বাড়িয়ে লাভ নেই, এখন চলো আমরা অঙ্কটি করি। এবং অঙ্কটি আমি কি বলছি, কয়টা অংশে ভাগ করব? 3টা অংশে ভাগ করব। তো প্রথমে কি লিখবো? যে সংখ্যাটি এক অঙ্ক বিশিষ্ট হলে, সংখ্যাটি এক অঙ্ক বিশিষ্ট হলে, এটাকে আমি একটা পয়েন্ট করে নিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, সংখ্যাটা যদি এক অঙ্ক বিশিষ্ট হয় তাহলে শুধু 5। এর আগে তুমি ইন্ট্রোডাকশন হিসেবে কিছু কথা লিখে নিতে পারো যে যেহেতু আমি এই কথাগুলো আমি লিখি নাই, সরি টু সে, তুমি আগে লিখে নিবে যে এই প্রথম কি লিখবে যে যেহেতু সংখ্যাটি 1000 অপেক্ষা মানে গঠিত সংখ্যাগুলো 1000 অপেক্ষা ছোট হবে, 2 অঙ্ক বিশিষ্ট বা 3 অঙ্ক বিশিষ্ট হইতে পারে। এবং যেহেতু সংখ্যাগুলো 5 দ্বারা বিভাজ্য, তাই সংখ্যাগুলো সংখ্যাগুলো সর্বডানের যে অঙ্কটি হবে তা 0 অথবা 5 হতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই কথাগুলো তোমরা একটু লিখে নিবে। তো লেখার পরে তোমরা যে ক্যালকুলেশন করবে যে সংখ্যাটি এক অঙ্ক বিশিষ্ট হলে শুধুমাত্র একটি সংখ্যায় হইতে পারে, তা হচ্ছে কি 5। তুমি কি লিখবি যে সংখ্যাটি এক অঙ্ক বিশিষ্ট হলে একটি সংখ্যায় পাওয়া যায় যা মূলত 5। তাহলে আমরা এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমরা কয়টি পাইলাম? আমরা এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমরা পাইলাম মাত্র একটি, এবং তা হচ্ছে কি শুধু 5। এখন চলো বন্ধুরা, আমরা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বের করি। 2 অঙ্ক বিশিষ্ট হলে, তো তুমি এখানে কি লিখবে শিক্ষার্থী বন্ধুরা, যে সংখ্যাটি যদি 2 অঙ্ক বিশিষ্ট হয়, এখানে কি হবে দেখো,
যে আমরা তো প্রথমে বলে নিচ্ছি যে যেহেতু 5 দ্বারা বিভাজ্য, তাহলে সর্বশেষে কি শূন্য থাকবে আর 5 থাকবে, তাহলে শূন্য নিয়ে কয়টি সংখ্যা হইতে পারে তা আমরা বের করবো সর্বডানে, এবং সর্বডানে 5 নিয়ে কয়টি সংখ্যা হইতে পারে তাও আমরা বের করবো। তাহলে চলো বন্ধুরা, আমরা প্রথম 5কে, মানে যেহেতু 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, আমাদের এখানে মোট অঙ্ক আছে কয়টি, 10টি। আমরা 5কে সর্বডানে একদম পেরেক দিয়ে যদি ফিক্সড করে দেই, বাকি অঙ্ক থাকে কয়টি, বাকি অঙ্ক থাকে আর 9টি। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এখানেও একটি ঝামেলা আছে, 9টি অঙ্কের মধ্যে কিন্তু একটি শূন্য আছে। তুমি সর্বডানে 5 নিলা কিন্তু সর্ববামে শূন্য হইলো, তাহলে এটা কিন্তু তোমার কি, এটা কিন্তু তোমার 2 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা এই জিনিসটা তোমার নলেজে থাকতে হবে। তাই তুমি এখানে তোমাকে কি করতে হবে, তুমি কি লিখবে যে সর্বডানে যদি আমরা কি বলা যায়, সর্বডানে যদি আমরা 5 নেই তাহলে বাকি অঙ্ক থাকে 9টিকে নিয়ে বিন্যাস করা যাবে না, এখানে শূন্যকে বাদ দিতে হবে। আমাদেরকে 8টি অঙ্ক থেকে যে কোনো একটি অঙ্ক সিলেক্ট করে নিলে তা তোমার কি 2 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা হবে, যা 5 দ্বারা বিভাজ্য হবে। আমি আবারও বলতেছি, 5কে সর্বডানে নিলেন, 9টি অঙ্ক থাকে, এর মধ্যে একটি শূন্য থেকে শূন্য বাদ দিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা তুমি এখানে কি লিখবে যে সর্বডানে 5 নিলে, 5 নিলে মোট সংখ্যা হবে কয়টি, দেখো 8p1। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে 8p1 এর মানটা তুমি একটু দেখে নিতে পারো। এখানে 8p1 এর মানটা আমরা কত পাচ্ছি, 8 পাচ্ছি। এখন শিক্ষার্থী বন্ধুরা তুমি যদি সর্বডানে শূন্য নেও, সর্বডানে তুমি যদি শূন্য নাও তাহলে বাকি অঙ্ক আছে আর কয়টি, 9টি। এখন কিন্তু আর একটা অঙ্ক বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি 9টি অঙ্ককেই তুমি নিতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে ছোট্ট একটি মিস্টেক হয়ে গেছে, এটা হচ্ছে কি, আমাদের আগে এখানে 8p8 হবে, সরি 8p1ই হবে, কারণ আমরা এই বাকি যে 8টি আছে 8টি থেকে আমরা যে কোনো একটি নিব, তাহলে আমাদের মান কত, 8 পাচ্ছি। তো তুমি যদি সর্বডানে শূন্য হলে মোট সংখ্যা হবে কত, 9p1। যেহেতু 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, আমি শূন্যকে প্যারেক দিয়ে একদম ফিক্সড করে দিলাম, তাহলে বাকি থাকে কি আর 9টি অঙ্ক। 9টি অঙ্কের যে কোনো একটি অঙ্ক নিলেই তা আমাদের কি হয়ে যাবে, 2 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা হবে। তাহলে এই ক্ষেত্রে কত হবে, 9 হবে। তাহলে আমরা কি লিখতে পারি যে মোট সংখ্যা, অর্থাৎ আমরা এখানে 2টা সেগমেন্ট থেকে আমি 2টা রেজাল্ট পাচ্ছি, তাহলে কত হবে, দেখো যে মোট সংখ্যা সমান কত হবে, 8 + 9, অর্থাৎ কত হবে, 17 হবে। শিক্ষার্থী বন্ধুরা আমি কিন্তু কি বললাম যে এখানে আমরা যখন সর্বডানে 5 নিচ্ছি তাহলে বাকি অঙ্ক থাকে 9টি, যেহেতু 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, শূন্য এখানে থাকবে না, কারণ শূন্য হলে তা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয় না, শূন্য বাদ, তাই আমরা 8টা থেকে একটি নিচ্ছি। আর এই ক্ষেত্রে সর্বডানে নিলে বাকি থাকে 9টি থেকে একটি অঙ্ক নিলে তো 2 অঙ্ক বিশিষ্ট হবে, 9p1 হবে, মোট 9টি। এখন চলো আমরা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হলে তা কি হবে তা বের করি। লেখো যে 3 অঙ্ক বিশিষ্ট হলে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের তৃতীয় ধাপটি কমপ্লিট করা হলে অঙ্কটি শেষ হবে। যে 3 অঙ্ক বিশিষ্ট হলে, আমি যে 3 অঙ্ক বিশিষ্ট এই 10টি অঙ্ক থেকে আমি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি গঠন করতে চাই এবং তা যদি 5 দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমি যে সর্বডানে 5 নিই, সর্বডানে 5কে আমি যে প্যারেক দিয়ে ফিক্সড করে দেই, বাকি অঙ্ক থাকে কি, বাকি অঙ্ক থাকে 9টি থেকে আমাদের কি করতে হবে, 2টি নিতে হবে। এখন তুমি প্রশ্ন করতে পারো যে স্যার আগের বার তো 0 বাদ দিয়েছিলেন, 0 এখন আপনি কি করবেন। এখন প্রথমেই তোমাকে শূন্য বাদ দেওয়া যাবে না, কারণ তুমি যদি শূন্যকে প্রথমেই তুমি বাদ দিয়ে দাও তাহলে কিন্তু এটা কিন্তু হবে না, কারণ এই জায়গাতে এমন শূন্য তোমার কি সর্ববামে না থাইকা তোমার কিন্তু মাঝখানেও থাকতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা তাই শূন্যকে প্রথম বাদ দেওয়া যাবে না, কিন্তু আমরা 3 অঙ্ক বিশিষ্ট যে সংখ্যাগুলো গঠন করব এর মধ্যে ওই সংখ্যাগুলো বাদ দিব যাদের প্রথমে শূন্য থাকবে। আমরা যে আগে যে অঙ্কগুলো করাইছিলাম ওই নিয়মে সেমভাবে আমি এই অঙ্কটা আমি করাবো। আর আগেরটা কিন্তু তোমার কি ছিল, যে আগেরটা শূন্য, তো আর মাঝখানে বসার কোনো সুযোগ ছিল না, 2 অঙ্ক বিশিষ্ট ছিল,
তাই আমাদের আর একটি অঙ্কই শুধু বামে অবশিষ্ট ছিল, যা আমরা শূন্য বাদ দিয়ে পূরণ করে দিচ্ছি। কিন্তু এখন তো তোমার যেহেতু আমরা সর্বডানে আমরা যে 5 নিই, আরও দুটি অঙ্ক থাকে, দুটি অঙ্কের মধ্যে শূন্য তো শুধু যে বামে বসবে তা না, মাঝখানেও বসতে পারে, তাই প্রথমে শূন্যকে কাউন্ট করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা তুমি কি লিখবে যে সর্বডানে 5 নিলে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে কত? 5 তো আমরা একদম ফিক্স করে দিলাম, বাকি থাকে 9টি, তাহলে কত হবে? 9p 2t। কিন্তু এখানে এমন কিছু সংখ্যা আছে যাদের প্রথমে কি শূন্য থাকতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা 3 অঙ্ক বিশিষ্টর মধ্যে আমরা তো প্রথম সর্বডানে 5 নিলাম, বাকি দুটি অঙ্ককে আমি কি 9টি থেকে 2টি দ্বারা পূরণ করলাম। এর মধ্যে ওই সংখ্যাগুলো বাদ দিতে হবে যাদের প্রথমে শূন্য থাকবে। প্রথমে যদি শূন্য থাকে, তুমি এরকম সংখ্যা একটি মনে করো গঠন করছো 0 1 2 কি বলা যায় তোমার 0 1 5। তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো 3টি অঙ্ক ব্যবহার হচ্ছে, বাট এটা কিন্তু 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নয়। তাহলে এই 9p 2 থেকে যাদের প্রথমে শূন্য থাকবে এগুলো তোমাকে বাদ দিতে হবে। তাহলে আমরা কি লিখবো দেখো, সর্ববামে শূন্য এবং সর্বডানে 5 নিলে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই জায়গাতে যদি তোমার কি সর্ববামে শূন্য এবং সর্বডানে যদি 5 নিই, তাহলে আমাদের 3 অঙ্ক বিশিষ্ট যে সংখ্যাগুলো আমরা গঠন করব, তো আমার 2টা অঙ্ক কিন্তু ফিক্সড হয়ে গেছে, যে সর্ববামে শূন্য আর সর্বডানে কত 5, আর মাঝখানে একটি অঙ্ক আছে। তো আমাদের কিন্তু এখানে মোট যে অঙ্কগুলো নিয়ে আমরা কাজ করতেছি, এখানে মোট অঙ্ক ছিল 10টি, এর মধ্যে 2টি অঙ্ক ফিক্সড হয়ে গেছে, সর্ববামে শূন্য, সর্বডানে হচ্ছে কি 5, আর বাকি থাকে 8টি অঙ্ক। আমার জায়গা আছে কি একটি, তাহলে 8টি থেকে আমি আর একটি জায়গা মানে একটি অঙ্ক নিতে পারবো। তো সর্ববামে শূন্য এবং সর্বডানে 5 নিলে সংখ্যা হবে কত? 8p 1t। তাহলে অর্থপূর্ণ সংখ্যা কত হবে? 9p 2 মাইনাস কত হবে? 8p 1। তো চলো বন্ধুরা আমরা ক্যালকুলেশনটা করে নেই। শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে 9p 2 এর মান 72 আর 8p 1 এর মান 8 পাচ্ছি, মোট কত 64। তো এখানে কিন্তু আমরা যে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতেছি তার মধ্যে শুধু কার ফয়সালাটা হয়েছে 5 এর, যে সর্বডানে যদি আমি 5 রাখি তাহলে আমরা এই 64টি সংখ্যা পাইতে পারি। যে আমরা প্রথমে আমরা কি করছি, 2টি অঙ্ক ছিল 9টি থেকে 2টি নিচ্ছি, এর মধ্যে এই যে সর্ববামে যে শূন্য থাকে 3 অঙ্ক বিশিষ্ট হবে না, তাই এটি বাদ দিলাম, মোট 64 পাইলাম। কিন্তু সর্বডানে যদি শূন্য থাকে তাহলে বাকি আর আমাদের বামে অঙ্ক লাগবে কি 2টি। আমাদের মোট অঙ্ক আছে কয়টি? 9টি। আমরা 9টি থেকে 2টি অঙ্ক নিয়ে আমরা কি সর্বডানে শূন্য নিয়ে সংখ্যা গঠন করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা কি লিখব, যে সর্বডানে শূন্য নিলে মোট সংখ্যা হবে কয়টি দেখো 9p 2। তো 9p 2 মানে কি 72। তাহলে শিক্ষার্থী বন্ধুরা 3 অঙ্ক বিশিষ্ট তাহলে মোট সংখ্যা কতগুলো হবে দেখো, মোট হচ্ছে তোমার কত দেখো 64 প্লাস কত হবে 72। তো এখানে কত হবে তোমার দেখো 64 আর কত হবে 72 136। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা অলরেডি যে এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো থেকে 1 অঙ্ক বিশিষ্ট কয়টি সংখ্যা আমরা পাইছি? একটি। 2 অঙ্ক বিশিষ্ট কয়টি পাইছি আমরা? মোট 17টি। 3 অঙ্ক বিশিষ্ট মোট কত পাইছি? 136টি। সুতরাং তাহলে আমাদের মোট সংখ্যা তাহলে কতটি হবে? তুমি এগুলো যোগ করে দাও, যোগ করলে আমরা আমাদের উদ্দিষ্ট রেজাল্ট পাবো।
তাহলে মোট কত হবে? সর্বমোট 1 প্লাস কত 17 প্লাস কত 136। তাহলে দেখো আমরা যোগ করে নিই ঝটপট। যোগ করলে কত হবে? 136 প্লাস কত হবে 17 প্লাস 1 ইকুয়াল কত হবে? 154। এটি হচ্ছে আমাদের উদ্দিষ্ট রেজাল্ট। শিক্ষার্থী বন্ধুরা, এটি তোমাদেরকে এই ক্লাসে আমি সর্বশেষ অঙ্কটি করাচ্ছি। তো দেখো এখানে কি আছে, যে প্রতিটি অঙ্ক একবার ব্যবহার করে 1 2 3 4 5 6 7 8 অঙ্কগুলো দ্বারা কতগুলো সংখ্যা গঠন করা যাবে যাদের প্রথম ও শেষে জুট থাকবে। এখানে কিন্তু আমাদের যে কয়টি অঙ্ক ব্যবহার করব এই ধরনের কোনো প্রতিবন্ধকতা নেই, আমরা সবগুলো অঙ্কই ব্যবহার করতে পারবো। যার শুধু তোমার কি থাকবে? প্রথম এবং শেষে জুট থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে মোট জোড় সংখ্যা কয়টি আছে? দেখো 2 4 6 8। এখানে মোট জোড় সংখ্যা আছে মোট 4টি। আর আমাদের প্রথম স্থান এবং শেষ স্থান এই দুটি স্থানের জোড় সংখ্যা বলবে। তার মানে 4টি জোড় সংখ্যা দ্বারা এই দুটি স্থান পূরণ করা যাবে কত উপায়ে? আমাদের এই দুইটি স্থান আমরা পূরণ করতে পারি কি 4p2 উপায়ে। তো দুটি 4টির মধ্যে দুটি জোড় স্থান মানে দুটি জোড় অঙ্ক দুই স্থানে বসে গেল, অবশিষ্ট থাকে দুইটি জোড় সংখ্যা। আর ওইদিকে বিজোড় ছিল কয়টি? আরো বিজোড় ছিল আরো আমাদের কয়টি? 1 2 3 4, হ্যাঁ বিজোড় ছিল আর 4টি। তাহলে মোট কয়টি হলো? 6টি। এই 6টি স্থান আমরা পূরণ করব কত? 6p6 উপায়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে চলো আমরা কথাগুলো লিখে নেই। যে এখানে জোড় অঙ্ক আছে 4টি। যা যথাক্রমে কত? 2 4 6 8। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে প্রথমে এবং শেষে কি থাকবে? জোড় সংখ্যা থাকবে। তার মানে দুইটি শূন্যস্থান আমরা 4টি জোড় সংখ্যা দ্বারা পূরণ করতে পারি কি 4p2 উপায়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি লিখবো? যে প্রথম এবং শেষ শেষ এই দুইটি শূন্যস্থান জোড় সংখ্যা দ্বারা পূরণ করা যায়। জোড় সংখ্যা দ্বারা পূরণ করা যায় কত উপায়? দেখো 4p2 উপায়ে। তো এটা আমরা এভাবে রেখে দেই। শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে আমাদের কি একটি কাজ। আর বাকি যে মানে 4টি জোড় সংখ্যা বা 2টি জোড় সংখ্যা চলে গেল, আর আছে 2টি, আর বেজোড় আছে 6টি। তাহলে ওই 6টি শূন্যস্থান 6টি দ্বারা পূর্ণ করা যাবে কত উপায়ে? 6p6 উপায়ে। অবশিষ্ট স্থানগুলো পূর্ণ করা যাবে 6p6 উপায়ে। তাহলে কত হবে? ফ্যাক্টোরিয়াল 6। ফ্যাক্টোরিয়াল 6 মানে কি 720। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে একটি কাজ আর এটা হচ্ছে একটি কাজ। দুটি কাজ যখন আমরা একসাথে করব তখন কি যে গণনার গুণবিধি অনুসারে কি এটা গুণ হবে। তাহলে মোট সংখ্যা 4p2 গুণ কত হবে? 720। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা রেজাল্টটা দেখি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ফাইনাল রেজাল্টটি হচ্ছে এখানে 4p2 কত? 4p2 এর মান কত হবে? 12 আর 720, মোট 8640টি সংখ্যা গঠন করা যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদেরকে অঙ্ক থেকে যে সংখ্যা গঠন এই সংক্রান্ত যে কোনো অঙ্ক তোমরা পরীক্ষাতে সলভ করতে পারবে। তো তোমাদের এসএ ওমেশ স্যারের বইয়ে শেষের দিকে আরও 1-2টি অঙ্ক বাদ আছে, তোমরা এই অঙ্কগুলো করে নিবে। তো শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে কিভাবে শব্দ গঠন করা যায় এই সংক্রান্ত যে অঙ্কগুলো আছে এসএ ওমেশ স্যারের বইয়ে তার উপর ক্লাস দিব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ভালো থাকবে সবাই।